আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি গল্প, আগুনের ছাই। সূচনা পর্ব। নিজের প্রফেসরকে ভালোবাসার অপরাধে এভাবে অপমানিত হয়ে যে ভার্সিটি ছাড়তে হবে তা জানা ছিল না স্নিগ্ধার। আজকে সকালেও সে জানতো না তার জন্য যে আজ এত কিছু অপেক্ষা করছে। আজ তার ভার্সিটিতে ফাংশন ছিল। তাদের ভার্সিটিতে এমন অনুষ্ঠান মাঝে মাঝেই হয়। তার ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ইয়াসির আবরার ফাহাদ, যাকে স্নিগ্ধা ভালোবাসে আজ 8টা মাস ধরে, তার এই অনুভূতির কথা জানাতো শুধু তার বেস্ট ফ্রেন্ড তৃষ্ণাকে। আর সেই কিনা এভাবে পিছন থেকে ছুরিটা মারল। অনুষ্ঠানের এক পর্যায়ে ইয়াসির উঠে যায় স্টেজে। স্নিগ্ধা পলকহীন চোখে তাকেই দেখছিল, কিন্তু সে জানতো না একটু পর যে তার জন্যই খুব বড়সড় একটা ধাক্কা অপেক্ষা করছে। ইয়াসির উঠল, মাইকটা হাতে নিল। প্রথমে কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলে ডিরেক্ট তাকালো স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা ও তাকেই দেখছিল এক মনে। হঠাৎ এভাবে তাকানোতে স্নিগ্ধা হকচকিয়ে গেল। সে দ্রুত ইয়াসিরের দিকে থেকে তার দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু পরক্ষণেই আবার অবাক হলো সে। ইয়াসির তার নাম ধরেই ডেকে উঠল, মিস স্নিগ্ধা। স্নিগ্ধা থতমত খেয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়ালো সে, কিন্তু ইয়াসিরের পরের কথাগুলো শুনে যেন তার মাথায় বাজ পড়ল। বয়স কত আপনার? জানি এই বয়সে এমন ফ্যান্টাসি তৈরি হতেই পারে, তার জন্য এত বাড়াবাড়ি করবেন? আমি যতদূর জানি আপনি তো বেশ ভদ্র পরিবারেরই সন্তান, তবে এই ঘৃণ্য কাজটা করলেন কিভাবে আপনি? মানে কি বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছেন না? নিজের প্রফেসরকে বাজে বাজে ইঙ্গিত দেওয়া, তাকে লাভ লেটার দেওয়া, এগুলো কোন ধরনের অসভ্যতা? আপনি তো বেশ ভালো স্টুডেন্ট বলে জানতাম। এই মেন্টালিটি আপনার? ছি, লজ্জা করে না? আশেপাশে উপস্থিত সবাই স্নিগ্ধার দিকে অবাক চোখে চেয়ে আছে। কেউ কেউ তো ততক্ষণে ছি থু করতে শুরু করেছে। স্যার, কি বলছেন আপনি এসব? আমি আপনাকে লাভ লেটার দিয়েছি? মিথ্যে কেন বলছেন? বাহ, কথাই বলে চোরের মায়ের নাকি বড় গলা। আজ সেটা দেখেও নিলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনি অস্বীকার করবেন, তাই তো চিঠিটা সাথে করেই নিয়ে এসেছি। পড়ে শোনাই আপনাদের। ইয়াসির পকেট থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করলো। ডিয়ার স্যার, আপনাকে স্যার বলতে ইচ্ছা করে না, কেন যেন আপনাকে স্যার ভাবতেই পারি না। আপনাকে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আপনার ওই গোলাপি ঠোঁটে মন ভরে চুমু খেতে ইচ্ছা করে। খেতে দিবেন? আপনার বডিটা তো উফ, এত হট কেন আপনি? আপনার হটনেসে তো আমি জ্বলে পুড়েই যাই প্রতিনিয়ত। এতটুকু পড়েই থামলো ইয়াসির। ছি ছি, আমি আর পড়তেও পারছি না, ঘেন্না লাগছে রীতিমতো। একজন মেয়ে হয়ে তার চিন্তাভাবনা এত নীচ কিভাবে হতে পারে? সেখানে ভার্সিটির প্রিন্সিপাল সহ আরও অনেক স্যার ছিল। প্রিন্সিপাল তীব্র মেজাজে উঠে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তুমি এক্ষুনি আমার রুমে এসে দেখা করো। স্নিগ্ধা কোনো কথা বলতে পারছে না, তার হাত পা কাঁপছে। এসব কি? সে তো কখনো এসব লেখেনি। তার পাশে বসা কিছু ছেলেরা এরই মধ্যে বাজে কথা বলা শুরু করে দিয়েছে। শুধু স্যারের হটনেসটাই চোখে পড়ল, আমাদেরটা কি দেখতে পাও না? আহা, দেখবে কি করে? ওনাকে চুমু খাওয়ার চিন্তায় তো অন্য কিছু দেখতে পায় না, বলেই খ্যাক খ্যাক করে হেসে উঠল ছেলেটি। বলছিলাম, স্যারকে জড়িয়ে ধরার ইচ্ছা মিটলে আমাদেরকে ডেকো, আমরাও তোমাকে জড়িয়ে ধরে আমাদের ইচ্ছা মেটাবো। সব ছেলেগুলো এবার হো হো করে হেসে উঠল। স্নিগ্ধা আর সহ্য করতে পারল না। সে সেখান থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমে গেল। সেখানে ইয়াসির আগে থেকেই ছিল। প্রিন্সিপাল তাকে দেখে বলল, ভেতরে এসো।
তোমার বাবা মা কি তোমায় ভার্সিটিতে এইসব করতে পাঠায়? আমি যতদূর জানি তুমি তো মধ্যবিত্ত ঘরের মেয়ে, তারা কষ্ট করছে তোমাকে মানুষ বানাতে, আর তুমি এখানে এসে নোংরামি করছো। স্যার, প্রিন্সিপাল স্যার, প্লিজ আমার কথাটা। চুপ! প্রিন্সিপালের ধমকে এঁপে উঠল স্নিগ্ধা। আর একটাও কথা না। কালকে তোমার বাবা মাকে নিয়ে আসবে, আমি টিসি দিয়ে দিব। স্যার, এদেরকে টিসি দিয়ে লাভ নেই, শুধরাবে না, ডিরেক্ট রাস্টিকেট করে দিন। ইয়াসির: না না স্যার, এমনটা করবেন না। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। কি করব না করব সেটা আমি ঠিক করব, বের হও এক্ষুনি। স্নিগ্ধার আর কিছু করার রইল না, সে কাঁপা কাঁপা পায়ে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসেই ধপ করে চেয়ারে বসে পড়ল। কি করবে এখন সে? কিভাবে মুখ দেখাবে বাড়িতে? সে তো জানে তার বাবা তার জন্য কি কি করেছে, তাকে পড়ানোর জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। এখন সে কি করবে? কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবে? কি বলবো প্রিন্সিপাল স্যার? কি বলল প্রিন্সিপাল স্যার? তৃষ্ণার গলা পেয়ে স্নিগ্ধা তার উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠল। বিশ্বাস কর, আমি এটা করিনি, আমি কোনো চিঠি দেইনি। আমি জানি তুই কোনো চিঠি দিসনি, চিঠি তো আমি দিয়েছি। স্নিগ্ধা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মানে? মানে মানেটা হলো স্যারকে আমি চিঠি দিয়েছি, তবে তোর নাম নিয়ে। স্নিগ্ধার চোখে মুখে উপচে পড়ছে বিস্ময়। সে হতবাক হয়ে চেয়ে রইল তৃষ্ণার দিকে। এটা তুই কি বলছিস? যা সত্যি, আমি দিয়েছি চিঠি। আর শুধু আজ নয়, তোর নাম নিয়ে এর আগেও আমি তাকে অনেক কিছুই দিয়েছি, যাতে তার কাছে তোর মুখ ছোট হয়। তোকে সবচেয়ে ঘৃণ্য মানুষ বানিয়েছি একটু একটু করে তার কাছে। এটা তুই কেন করেছিস? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হাহ, কোথাকার বেস্ট ফ্রেন্ড? কেমন বেস্ট ফ্রেন্ড? তোর কোনো যোগ্যতা আছে আমার বন্ধু হওয়ার? আর বেস্ট ফ্রেন্ড হয়ে তুই কি করেছিস এতদিন? সবসময় তুই আমার পছন্দের জিনিসগুলো আমার থেকে কেড়ে নিয়েছিস। সেই কলেজ থেকে সবসময় টপ করেছিস তুই, আর কথা শুনতে হয়েছে আমাকে। পরিবারের লোক, বাইরের লোক, সবাই আমাকে কথা শুনিয়েছে স্নিগ্ধার মতো হতে পারিস না। ও কত ভালো একটা মেয়ে, পড়াশোনায় কত ভালো, আচার ব্যবহার ভালো, সব কিছুতে নাম্বার ওয়ান। ওর মতো হতে পারিস না? ওকে দেখে কিছু শিখতে তো পারিস। এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে আমি, তাও সহ্য করে নিয়েছিলাম, কিন্তু তুই শেষমেশ আমার পছন্দের মানুষকেও কেড়ে নেওয়ার চেষ্টা করলি। কে? ইয়াসির, যাকে আমি ভালোবাসি সেই প্রথম দিন থেকে, কিন্তু তোর নজর সেটাও ছাড়ল না। সেটাকেও কেড়ে নিতে চাইলি তুই। আমি থাকতে সেটা কি করে হতে দিই বল? তার জন্য তুই আমার এত বড় সর্বনাশ করলি তৃষ্ণা? তুই যদি আমায় বলতি তুই তাকে পছন্দ করিস, আমি নিঃশর্তে সেই রাস্তা ছেড়ে দিতাম। আমার কাছে বন্ধুত্ব আগে, তুই আগে। আমি আর কখনো চোখ তুলেও চাইতাম না সেদিকে। একবার তো বলতে পারতি আমায়। চুপ কর তো, এসব ভালো মানুষের নাটক অন্য কারো সামনে গিয়ে কর, আমার সামনে না। বের হয় এখান থেকে। এবার আর আমার পছন্দের জিনিস কেউ কেড়ে নিতে পারবে না। যেটা আমার সেটা আমি আদায় করে ছাড়ব। দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে স্নিগ্ধা। না, এই মুখ সে কাউকে দেখাতে পারবে না। কিভাবে দাঁড়াবে সে বাবা মায়ের সামনে? বাবা মায়ের একমাত্র সন্তান সে। কত আশা, কত স্বপ্ন তাকে নিয়ে, সে সব শেষ করে দিল। বাবার হার্টের সমস্যা, যদি এসব শুনে তার কিছু হয়ে যায়? পাড়া প্রতিবেশীরা যখন শুনবে, কতই না কথা শোনাবে। তারা
মাকে। মা তো সহ্য করতে পারবে না। পিছন থেকে লাগাতার গাড়ির হর্ন ভেসে আসছে। স্নিগ্ধার কানে এসব ঢুকছে না। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখছে সে। তবে কি তার জীবনের অন্তিম ক্ষণ চলে এলো? তার স্বপ্ন, তাকে ঘিরে তার বাবা মায়ের আশা ভরসা সব ভেঙে যাবে। দৌড়াতে দৌড়াতে নদীর কিনারায় এসে দাঁড়ালো স্নিগ্ধা। তার ফোনে লাগাতার কল মেসেজ আসছে, কত নোংরা নোংরা মেসেজ। ভার্সিটির মেসেঞ্জার গ্রুপটাতেও আজ শুধু তাকে নিয়েই চলছে কথা। কথা তো নয়, চলছে ঠাট্টা তামাশা মশকরা আর স্নিগ্ধাকে অপমান। স্নিগ্ধা হাত থেকে তার ব্যাগটা ফেলে দিল নিচে। ধীরে ধীরে পা বাড়ালো নদীর তীরে, কিন্তু হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে এক ঝটকায় টেনে নিল নিজের কাছে। স্নিগ্ধা টাল সামলাতে না পেরে তার বুকে গিয়ে পড়ল। চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। স্নিগ্ধা একটু একটু করে চাইলো উপরের দিকে। মুখটা দেখা গেল না তার। একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে তার শরীর থেকে। পরক্ষণে পুরুষালী কণ্ঠে গম্ভীর আওয়াজে কথা ভেসে এসলো স্নিগ্ধার কানে। জীবনটা কি এত সস্তা নাকি যে তিল থেকে তাল হলেই ছুটে আসেন আত্মহত্যা করতে? নাকি নিঃশর্তে পাওয়া এই জীবন আর ভালো লাগছে না? পৃথিবীতে কত মানুষ যে বাঁচার জন্য লড়াই করছে তার ধারণা আছে? বাঁধন ধীরে ধীরে হালকা হলো। স্নিগ্ধা সরে এলো সেই অচেনা মানুষটার থেকে। একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, তাদের বেঁচে থাকার কারণ আছে, তাই তারা বাঁচার জন্য লড়াই করছে। আমার বেঁচে থাকার কারণ বা ইচ্ছে কিছুই নেই। কেন, কি এমন হয়েছে যার জন্য এভাবে ভেঙে পড়ছেন, বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছেন? স্নিগ্ধা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে সব ঘটনা তাকে খুলে বলল। কি জানি কেন এই অচেনা মানুষটাকেই তার এত বেশি আপন লাগলো। ছেলেটা চুপচাপ সবকিছু শুনলো, তারপর বলল, ব্রেন্ডা ফ্রিকার কে চেনেন? একজন অভিনেত্রী যে ব্রেন্ডা ফ্রিকারকে চেনেন? একজন অভিনেত্রী যে ডিপ্রেশন হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু পরে সেই অস্কার জিতেছে। চেস ব্রায়ান্ট, রায়ান গুজম্যান, চেনেন এদের? এরা সবাই জীবনের উপর বিতৃষ্ণা থেকে সুইসাইড করার চেষ্টা করেছেন, কিন্তু পরে তারা সবাই সফল হয়েছে, এগিয়ে গিয়েছে। খোঁজ নিয়ে এমন হাজারটা উদাহরণ পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলুন তো, ওরা যদি পারে তবে আপনি কেন নয়? ওদের মতো আপনিও রক্তমাংসে গড়া মানুষ। আপনারও দুটো হাত, দুটো পা, একটা মুখ আছে। তবে কেন এভাবে নিজেকে শেষ করে দিতে চাইছেন? কেউ ঠকিয়েছে, ধোঁকা দিয়েছে, তবে প্রতিশোধ নিন, বুঝিয়ে দিন তাদের আপনি কি করতে পারেন। জীবন একটাই, একবার হারিয়ে ফেললে আর চাইলেও পাবেন না। আপনি যেটা করতে যাচ্ছেন এটাকে কাপুরুষতা বলে। আপনি চলে গেলে তারা জিতে যাবে, যারা আপনাকে ঠকিয়েছে। আপনি চান সেটা? স্নিগ্ধা ফ্যালফ্যাল করে চেয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। তাই তো, সে কেন হেরে যাবে? কেন নিজেকে শেষ করবে? সে কেন কষ্ট পাবে? কষ্ট তো পাবে ওরা, যারা তাকে ঠকিয়েছে, অপমান করেছে, হেনস্থা করেছে। ভার্সিটির সেই সব ছেলে মেয়েরা যারা তাকে নিয়ে বাজে কথা বলেছে, বাজে ইঙ্গিত করেছে। শাস্তি যে ওদের পেতেই হবে, আর সেই শাস্তি দিবে স্নিগ্ধা। শুনুন। লোকটা যাওয়ার জন্য পা বাড়াতেই স্নিগ্ধা পিছন থেকে ডাকলো তাকে। কে আপনি? কেন? জেনে কি করবেন? আপনি আমার জীবন বাঁচালেন, নতুন জীবন দিলেন আমায়। আপনার এই ঋণটা তো শোধ করতে হবে। তার জন্য আপনাকে চেনা প্রয়োজন। বলুন। সময় এলে আমি নিজেই ধরা দেব আপনার কাছে, নিজেই চেয়ে নেব আমার উপকারের প্রতিদান। কিন্তু আপনি আমায় খুঁজে পাবেন কিভাবে? আপনি তো আমাকে চেনেন না। ক্ষণিক নীরবতা। এই অন্ধকারেও স্নিগ্ধা স্পষ্ট বুঝল ছেলেটা হাসছে। আমি চিনি গো, চিনি তোমারে, ওগো বিদেশিনী। কথাটা বলতে বলতে অন্ধকারে মিলিয়ে গেল সে, ঠিক যেভাবে হঠাৎ
এসেছিল সেভাবেই হারিয়ে গেল। আমি ফিরব তৃষ্ণা, তোর করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি দিতে আমি ফিরব। সুদে আসলে সব ফিরিয়ে দিব। যারা আমায় নিয়ে বাজে কথা বলেছিল, অপমান করেছিল, গুনে গুনে প্রত্যেকটা অপমানের বদলা আমি নেব। অপেক্ষা করো। 3 বছর পর সময় চলে যায় তার আপন গতিতে। দেখতে দেখতে ওই ঘটনার 3টা বছর কেটে গেছে। সেদিনের পর স্নিগ্ধাকে আর কেউ কোথাও দেখেনি। তার পরিবারেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। এক রাতেই যেন পৃথিবী থেকে একেবারের জন্য নিশ্চিহ্ন হয়ে গেল পরিবারটা। আজ শেখ বাড়ির ছোট ছেলে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে। শেখ বাড়িতে আজ আনন্দের জোয়ার বইছে। গুনে গুনে 5.5 বছর পর ছেলেটা তাদের বাড়িতে ফিরছে। শেখ বাড়ির কর্তা আনোয়ার শেখ এর ছোট ছেলে শেখ রেদওয়ান তাহসিন। বাড়িতে উৎসবের ধুম লেগেছে। আনোয়ার শেখ এর ছোট ভাই মাহিন শেখ, তার 2 মেয়ে শ্রাবন্তী আর অত্রিকা এবং এক ছেলে ফাহিম। খুন্তি হাতে রান্নাঘর থেকে বাহিরে এলেন আনোয়ার শেখের বউ মেহবুবা বেগম। তিনি সোফায় বসে থাকা আনোয়ার শেখকে উদ্দেশ্য করে বললেন, কি গো, ছেলেটা ফোন ধরলো? কত দূর এলো? আনোয়ার শেখ হতাশ হয়ে মাথা নাড়লেন। বার কয়েক চেষ্টা করলাম, ফোন ঢুকলোই না। বুঝতে পারছি না পৌঁছালো কিনা। হাত পা গুটিয়ে বসে আছো কেন? গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাও। মফিজকে গাড়ি নিয়ে পাঠিয়েছি। চিন্তা করো না। চিন্তা করবো না? ছেলেটা কতদিন পর আজ বাড়ি ফিরছে। ঠিকমতো পৌঁছালো কিনা কিছুই জানি না। আচ্ছা, আমি দেখছি, তুমি যাও। মেহবুবা বেগম চিন্তিত মুখে আবার রান্নাঘরে ঢুকে গেলেন। ঢাকা এয়ারপোর্ট, সময় সন্ধ্যা 6টা 15 মিনিট। যান্ত্রিক ত্রুটির কারণে পুরো 1 ঘন্টা 20 মিনিট লেট করেছে আজ ফ্লাইট। রেদওয়ান সুটকেস নিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। বারবার ঘড়ির দেখছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মফিজ ছুটতে ছুটতে তার সামনে এলো। ছোট বাবা, তুমি আইসা পড়ছো? আমি কখন থেকে তোমার জন্য দাঁড়াইয়ে আছি। মফিজ কাকা, কেমন আছো তুমি? আমি ভালা আছি বাবা। আহো আহো দেহি, ব্যাগখান আমার ধারে দাও তো দেহি। রেদওয়ানের হাত থেকে সুটকেসটা নিয়ে গাড়িতে তুলল মফিজ। রেদওয়ান গিয়ে ব্যাক সিটে বসে পড়ল। তাদের গাড়ি বেরিয়ে যেতেই একটা ছেলে এসে দাঁড়ালো সেখানে। ফোনটা বার কয়েক কল দিল কারো কাছে। ম্যাডাম এইমাত্র এসে পৌঁছালো। নজর রাখো আর প্রতি মিনিটের আপডেট আমায় দিতে থাকো। ওকে ম্যাম। মিস্টার ইয়াসির আবরার ফাহাদ। ভুলে গেলে নাকি আমায়? এত তাড়াতাড়ি ভুললে হবে? আমি কিন্তু ভুলিনি তোমায়। কি ভেবেছিলে নিখুঁত পরিকল্পনা করেছো কেউ জানতে পারবে না কখনো? আমার সব কিছু মনে আছে। সব কিছুর হিসাব কিন্তু আমি তোমার থেকে নেব। ওয়েট অ্যান্ড ওয়াচ। মাত্র 24 বছর বয়সে বাংলাদেশের সাকসেসফুল বিজনেস ওম্যান আরিয়া মেহরিন ব্যবসায়িক কাজ সেরে আজ দেশে ফিরছে। সংবাদ মাধ্যম জুড়ে এই হেডলাইন। এয়ারপোর্টে মিডিয়ার ভিড়। কে আগে তথ্য কালেক্ট করতে পারে, কাদের নিউজ চ্যানেল এগিয়ে যাবে, এই প্রতিযোগিতা নেমেছে তারা। পুলিশ প্রশাসন ভর্তি, কিন্তু কে এই আরিয়া? 1 বছর আগেও কেউ তাকে চিনত না, তার অস্তিত্ব সম্পর্কে জানত না। কোথা থেকে উঠে এলো সে? কি তার পরিচয়? কেউ জানে না। তার এখন একটাই পরিচয়, সে দেশের সবথেকে ইয়াং গেস্ট বিজনেস ওম্যান, যে মাত্র 24 বছর বয়সে যা অর্জন করেছে তা অনেকের কাছে শুধুই স্বপ্ন। বড় বড় বিজনেসম্যানরা তার সাথে ডিল সাইন করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। এই অপেক্ষার লাইনে আনোয়ার শেখও আছেন। আরিয়া
এয়ারপোর্টে পৌঁছাতেই মিডিয়ার ভিড় লেগে গেল। গার্ডরা কোনো মতে তাকে প্রোটেক্ট করে গাড়িতে নিয়ে এলো। ম্যাম, আজ আপনার দুটো মিটিং আছে, মিস্টার চৌধুরী আর মিস্টার শেখ এর সাথে। শেখ? জি ম্যাম। আমি আনোয়ার শেখ, মিস্টার আনোয়ার শেখ। বাঁকা হাসল আরিয়া। ক্যান্সেল করে দাও। কিন্তু ম্যাম, উনি অনেক দিন ধরেই অপেক্ষা করছে, ওনার জন্য মিটিংটা হওয়া খুব জরুরি। আজকে আমি ক্লান্ত, মুড নেই। আজকের যত মিটিং, যত ইভেন্ট আছে সব ক্যান্সেল করে দাও। কেউ যেন আমায় বিরক্ত না করে। ওকে ম্যাম, আই উইল হ্যান্ডেল ইট। আরিয়া সিটে মাথা লাগালো। মনে মনে কিছু ভেবে আনমনে মুচকি হেসে উঠল। আনোয়ার শেখ বিরস মুখে বসে আছেন সোফায়। মাহিন শেখ ও তার সামনে বসে আছেন। অনেকক্ষণ চুপচাপ থাকার পর মাহিন শেখ বলে উঠল, এতটা ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? তুই তো জানিস এখন ব্যবসার কি অবস্থা, এই ডিলটা কনফার্ম হওয়া কতটা জরুরি। আমি সবই জানি, তবে আমাদের তো কিছু করার নেই এখন, তাই না? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি ধৈর্য ধরতে পারছি না, এখন প্রতিটা মুহূর্ত ও আমাদের কাছে খুব দামি। আচ্ছা, একটা কাজ করলে কি হয়? কি কাজ? এই কাজের ভার রেদওয়ানকে দিলে কেমন হয়? এতে আমরাও বুঝতে পারবো ব্যবসা সামলানোর জন্য ও কতটা যোগ্য হয়ে উঠেছে। ইয়াসিরকে তো বলেও ব্যবসায় আনতে পারলাম না। কথাটা মন্দ বলিসনি, আমি আজকেই ওর সাথে কথা বলবো এই বিষয়ে। ভাইয়া? রেদওয়ানের ডাকে পেছনে ফিরল ইয়াসির। হাসি মুখে ভাইয়াকে জড়িয়ে ধরল। কত বড় হয়ে গেছিস! বাহ, হাইটে তোমার চেয়ে একটু বড় হয়েছি ঠিকই, কিন্তু বয়সও তো তুমি এগিয়ে আছো। ইয়াসির হাসল। তুই আর শুধরালি না, আগেও বাদর ছিলি, এখনো বাদর আছিস। তুমি বা শুধরালে কই বলো? মানে? ভুরু কুঁচকে প্রশ্ন করলো ইয়াসির। মানে এই যে আগেও নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে, এখনো তাই আছো। আমি ফিরলাম 24 ঘন্টার বেশি হতে চলল, কিন্তু তুমি এখনো নিজের কাজ নিয়েই পড়ে আছো। আমার সাথে দেখাও করতে এলে না একবারও। আচ্ছা, তো এটা নিয়ে অভিমান হয়েছে বুঝি? আমি কি মেয়ে মানুষ নাকি যে কথায় কথায় অভিমান করব? তবে হ্যাঁ, ভুল যখন করেছো তখন শোধরাতেও তোমাকেই হবে। আচ্ছা বল, কি করতে হবে আমার এই বড় ভুলটার ক্ষমা পেতে? কালকে আমায় নিয়ে তোমার ভার্সিটিতে যাবে, আমিও দেখব ভার্সিটিতে কি এমন কোনো মেয়ে নাই যে আমার ভাইয়াকে পটাতে পারে। না হলে এত বছর ধরেও সিঙ্গেল কেমনে থাকো তুমি? আচ্ছা সত্যি করে বলো তো, তোমার ভার্সিটিতে কি সুন্দরী কোনো মেয়ে নাই? রেদওয়ান? ইয়াসির হাত উঁচু করতেই মেহবুবা বেগম এলেন। দুই ভাইতে আবার শুরু করেছিস? এক জায়গায় হলেই তোদের বাদরামো শুরু হয়ে যায়। বাদর আমি নই মা, তোমার ছোট ছেলে। কেন, ওর আবার কি করলো? কি করেছে সেটা ওকে জিজ্ঞেস করো। কিছুই করিনি মা। আচ্ছা তুমি বলো তো, আমি কি ভুল কিছু বলেছি? ভাইয়া যে এত বছর ভার্সিটিতে প্রফেসর হয়ে আছে, এখনো একটাও মেয়ে পটাতে পারলো না। বাইরে না হোক, অন্তত ভার্সিটির ভেতরের কোনো সুন্দরী মেয়েকে তো পটিয়ে আমার ভাবি বানাতে পারেন নাকি? ঠিকই তো, ও তো ঠিকই কথাই বলেছে। মা, তুমিও শুরু করলে? এই কেন রে, ভুল কি বলেছি? তুই কি বিয়ে শাদী করবি না? সময় হলে করব, এখন এসব বলে কোনো লাভ নেই। কানের মাথা খেও না। মেহবুবা বেগম কিছুক্ষণ বিড়বিড় করতে করতে চলে গেলেন। ইয়াসির রেদওয়ানের দিকে চেয়ে মেকি রাগ দেখিয়ে বলল, সব তোর জন্য হয়েছে, ফাজিল একটা। বলতে বলতে বেরিয়ে গেল ঘর থেকে। ইয়াসির যেতেই রেদওয়ানের মুখ থেকে মুহূর্তে হাসিটুকু গায়েব হয়ে গেল। আই উইশ তুমি আমার সেই আগের ভাইয়া হতে।
তৃষ্ণার বাবা বিজনেসম্যান প্রভাত চৌধুরী তৃষ্ণার জন্মদিন উপলক্ষে বিশাল বড় পার্টির আয়োজন করেছেন। দেশের নামকরা সব লোকের নিমন্ত্রণ সেখানে। তা থেকে বাদ যায়নি শেখ ফ্যামিলিও। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, নামকরা সব ব্যক্তিবর্গ এসেছেন পার্টিতে। যথাসময়ে আনোয়ার শেখ ও সেখানে পৌঁছেছেন তার পরিবার নিয়ে। তৃষ্ণার সব বন্ধুরাও হাজির। অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণ পর, তাই সবাই তার রুমে বসে আড্ডা দিচ্ছে। বাহ, তোদের পার্টিতে বিজনেস ওম্যান আরিয়া মেহেরিনও আসছে, গালে হাত দিয়ে বলল মারিয়া। তৃষ্ণা বুক ফুলিয়ে বলল, বাবা নিজে গিয়ে ইনভাইট করে এসেছে, উনি বলেছেন আসবে। আচ্ছা, আমি শুনেছি আরিয়া মেহেরিন নাকি আমাদেরই সমবয়সী। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এই বয়সেই এত অ্যাচিভমেন্ট ভাবা যায়? আচ্ছা, তোদের স্নিগ্ধার কথা মনে আছে? ওকে ওই দিনের পর আর কোথাও দেখিনি। কিরে তৃষ্ণা, ও তো তোর বেস্ট ফ্রেন্ড ছিল, তুই জানিস না ও কোথায়? টিটকারি কেটে বলল, বেস্ট ফ্রেন্ড? ওর কোনো যোগ্যতা ছিল আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার? আরে বাবা, ফ্রেন্ডশিপ করার জন্যও তো মিনিমাম একটা ক্লাস থাকা দরকার, তাই না? কোথায় ও আর কোথায় আমি? ভালোই হয়েছে চলে গেছে, নইলে ওর ওই নোংরা চেহারা লোককে দেখাতো কি করে? আমার না একটা জিনিস নিয়ে আজও সন্দেহ হয়। কি সন্দেহ? ওই দিনের ওই লেটারটা, ওটা কি সত্যি স্নিগ্ধা লিখেছিল? দেখ, আমিও ওকে সহ্য করতে পারতাম না, এটা ঠিক। তবে আমি যতটুকু ওকে চিনেছিলাম, ও কিন্তু এই টাইপের মেয়ে নয়। বাহ, তোর তো দেখছি ওর জন্য একেবারে পরাণ ছিঁড়ে যাচ্ছে। না, আমায় ভুল বুঝিস না, আমার যা মনে হয় সেটাই বললাম শুধু। ম্যাম, স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে। একজন স্টাফ এসে তৃষ্ণাকে উদ্দেশ্য করে বলল। তার আশাতে সবাই চুপ করে গেল। তৃষা তার আর বাকিরাও উঠে নিচে গেল। ঝলমলে আলোয় ভরে আছে বাড়ি। সবাই যে যার মতো দাঁড়িয়ে কথা বলছে। তৃষা আর তার বন্ধুরাও নিচে অপেক্ষা করছে। অনুষ্ঠান এখনো শুরু হয়নি। সবার অপেক্ষা এক বিশেষ মানুষের। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে ঘুরে যাচ্ছে তার নিয়ম মেনে। সময় গড়াচ্ছে, বাড়ছে অধৈর্যতা। অবশেষে দরজা খুলে ভেতরে ঢুকলো সে যার অপেক্ষায় ছিল সবাই, আরিয়া মেহেরিন। আরিয়া ঢুকতেই প্রতীপ চৌধুরী হাসি মুখে এগিয়ে গেলেন সেদিকে। আসুন ম্যাম, এই কে কোথায় আছিস? ম্যামের জন্য স্পেশাল ড্রিঙ্কসের ব্যবস্থা করো। আসুন আসুন, আসতে কোনো প্রবলেম হয়নি তো ম্যাম? আরিয়া জবাব দিল না, সোজা গিয়ে সোফায় বসে পড়ল। বডিগার্ডরা গিয়ে দাঁড়ালো তার পেছনে। ম্যাম, আপনি যদি অনুমতি দেন তবে এবার অনুষ্ঠান শুরু করি। আরিয়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। অনুষ্ঠান শুরু হলো। প্রথমে কিছু গান, তারপর কাপল ডান্স, এবার এলো কেক কাটার পালা। প্রতাপ চৌধুরীর হুকুমে কেক এনে হাজির করা হলো। তৃষা প্রস্তুত হলো কেক কাটার জন্য। তখনই আরিয়া উঠে দাঁড়ালো। প্রতাপ চৌধুরী শঙ্কিত হলেন, কিছু ভুল করে ফেলেননি তো আবার? সর্বনাশ, রাগ করে যদি তার সাথে করা সব ডিল ক্যান্সেল করে দেয় তবে তো দেউলিয়া হয়ে যাবেন তিনি ছুটে গেলেন আরিয়ার সামনে। কি হলো ম্যাম, কোনো প্রবলেম হয়েছে? উঠে পড়লেন যে? আরিয়া গম্ভীর মুখে বলল, আমার গোলাপ পছন্দ নয়, জায়গাটা গোলাপ দিয়ে সাজানো। কথাটা তৃষার কানে যেতেই সে একটু অবাক হলো। এই কণ্ঠ, এটা এত চেনা লাগছে কেন তার? আরিয়ার কথা শেষ হতে না হতেই প্রতাপ চৌধুরীর লোক এনে সেখান থেকে সব ফুল সরিয়ে নিলেন। কোনো মতেই আরিয়াকে নারাজ করা যাবে না। তৃষাকেও
থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া চুপি চুপি তার পাশে এসে দাঁড়ালো। গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে, এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? কেক কাটবি না? তৃষা এবার নড়েচড়ে উঠল। ধুর, কিসের সাথে কি মেলাচ্ছি? একই রকম ভয়েস অন্য কারো হতেই পারে, তার মানে তো এই নয় যে ওটা। ধুর ধুর, আর এসব উল্টোপাল্টা ভেবে কাজ নেই। ভাবনাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিল তৃষা। প্রতাপ চৌধুরী তাকে ইশারায় কেক কাটার জন্য প্রস্তুত হতে বললেন। তৃষা মাথা নেড়ে সম্মতি জানালো। 8 পাউন্ডের একটা চকলেট কেক এনে হাজির করা হলো তৃষার সামনে। তৃষা ছুরিটা হাতে নিল। মিউজিক বেজে উঠল। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সবাই গান গাওয়া শুরু করলো। গান শেষ হতেই তৃষা ফু দিয়ে কেকের উপরের মোমবাতিগুলো একে একে নিভিয়ে দিল। ছুরিটা নিয়ে কেক কাটতেই চিৎকার করে পিছনে সরে গেল তৃষা। চিৎকার শুনে সবাই সেখানে জড়ো হলো। দেখলো কেকের মধ্য থেকে যেন রক্তের ফোয়ারা ছিটিয়ে পড়ছে। আতঙ্কে শঙ্কিত হয়ে সবাই সেখান থেকে সরে এলো। কেউ কেউ ততক্ষণে জ্ঞানও হারিয়ে ফেলেছে। প্রতাপ চৌধুরী আরিয়ার দিকে চেয়ে বলল, মাফ করবেন ম্যাম, কেউ নিশ্চয়ই শয়তানি করেছে। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আপনার কাছে। মনে মনে প্রতাপ চৌধুরী ভয় পেলেও সেটা মুখে প্রকাশ করল না, কারণ এই ভয়ের চেয়েও বড় ভয় তার ব্যবসা হারানোর। সে তৃষার কাছে গিয়ে ফিসফিস করে বলল, শান্ত থাকো, চিৎকার চেঁচামেচি করবে না একদম। মিস আরিয়ার কিন্তু এসব পছন্দ নয়। তৃষা অবাক হয়ে বলল, বাবা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি বলছো শান্ত থাকতে? আর তোমার আমার চেয়েও ওই মেয়েটার চিন্তা বেশি। হ্যাঁ, কারণ ওই মেয়েটাই পারে তোমার বাবাকে বাঁচাতে। তুমি খুব ভালো করে জানো ওনার সাথে আমাদের কতগুলো ডিল সাইন করা। উনি যদি সব ক্যান্সেল করে দেয় তবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে আমাকে। আর তুমি যে টাকায় এই ফুটানিগুলো করছো না, এগুলোও করতে পারবে না। তাই আমাদের এখন একটাই কাজ, সেটা হলো ওনাকে খুশি রাখা। তার জন্য যদি আমাদের ওনার গোলামও হতে হয় আমি তাতেও রাজি। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, যা বলছি চুপচাপ তাই করো। তৃষা ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও বাইরে আর কিছু বলল না। প্রতাপ চৌধুরী পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। আপনারা প্লিজ ভয় পাবেন না, এটা নিশ্চয়ই একটা মজা মাত্র। এগুলো আসলে রক্ত নয়। আসলে তৃষার জন্মদিন উপলক্ষে ওর বন্ধুরা এই বদমাইশিটা করেছে। আমি এক্ষুনি এসব পরিষ্কার করানোর ব্যবস্থা করছি, আপনারা শান্ত হয়ে বসুন। প্রতাপ চৌধুরী তড়িঘড়ি লোক এনে সবকিছু পরিষ্কার করলেন। এই পুরোটার সময় আরিয়া চুপচাপ ছিল। রক্ত দেখেও সে কোনো প্রতিক্রিয়া করেনি, যেন সে আগে থেকেই জানতো এমন কিছু হতে পারে। তবে আরিয়ার এই আচরণ নজর এড়ায়নি একটা মানুষের, যার পুরোটা সময়েই দৃষ্টি নিবদ্ধ ছিল আরিয়ার দিকে। আর ঠোঁটের কোণে ছিল মুচকি হাসি। কিন্তু কেন? এগুলো কি তবে পূর্ব পরিকল্পিত? তবে কে এই প্ল্যানের রচয়িতা? আরিয়া নাকি সেই অচেনা লোকটা? আনোয়ার শেখ চেষ্টা করেও অনুষ্ঠানে আরিয়ার সাথে কথা বলতে পারেনি। বেশ বিরক্ত হলেন তিনি। সময় যত এগোচ্ছে তার চঞ্চলতা তত বাড়ছে। এতদিন অপেক্ষা করেছিলেন আরিয়ার দেশে ফেরার, কিন্তু দেশে ফেরার পরও বিশেষ সুবিধা করতে পারছেন না তিনি। তার ব্যবসার ডাউনফল যেন থামছেই না। কেউ একজন আস্তে আস্তে তার সব শেয়ার কিনে নিচ্ছে। শুধু তার না, প্রতাপ চৌধুরীর ব্যবসারও একই হাল। কিন্তু কে সে? সেটা কেউ জানে না। অনেক চেষ্টা করেও তার খোঁজ তারা পায়নি। মাহিন শেখ বড় ভাইকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে বললেন, কি ভাবছো? আনোয়ার শেখ হতাশ মুখে বললেন, তেমন কিছু না। তুই কখন ফিরলি? এই তো একটু আগেই।
ফাহিম ফোন দিয়েছিল, কি বলল? কাল পরশু বাড়িতে আসতে, পরীক্ষা শেষ, হোস্টেলে আর মন টিকছে না। তুই কি বললি? আসতেই বলেছি। কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখিনি। ভালো করেছিস। তুমি কি ভাবছিলে বললে না তো? আবার ব্যবসার কথা ভাবছো? আনোয়ার শেখ উত্তর দিল না। মাহিন শেখ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি রেদওয়ানের সাথে কথা বলেছি, কিন্তু ওর মতিগতি আমার ভালো ঠেকছে না। ও যেন ইয়াসিরের মতো এসবে মন নেই। কি বলল তোকে? তেমন কিছু বলেনি, তবে হাবে ভাবে বুঝলাম এতে রাজি হবে না। কি করি এখন বল তো? ওরাই তো আমার শেষ সম্বল। ওরা যদি ব্যবসার হাল না ধরে তবে কে ধরবে? কে সামলাবে সব? রেদওয়ানটা কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে বিদেশ থেকে ফিরে। চালচলনেও অনেক পরিবর্তন এসেছে, অথচ আগে আমাদের রেদওয়ান কত গোছানো স্বভাবের ছিল। কারো কথা ফেলতো না, হাজারটা ধমক দিলে একটা টু শব্দও করতো না। 5টা বছর তো কম সময় নয়। তাদের সাথে থেকে থেকে সেই কালচার ঢুকে গেছে। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। মাহিন শেখ একটা দীর্ঘশ্বাস ফেললেন। এখন শেষ ভরসা তার ছেলে ফাহিম। ফিরলেই তার সাথে এই নিয়ে কথা বলবে। এভাবে চোখে এর পারিবারিক ব্যবসাটাকে তো আর ডুবতে দেওয়া যায় না। তৃষা ভয়ার্ত মুখ নিয়ে বসে রুমে। তখনকার ওই ঘটনাটা সে হাজার চেষ্টা করেও মনে থেকে সরাতে পারছে না। ওই দৃশ্য দেখার পর ক্ষণে ক্ষণে তার অন্তরাত্মা কেঁপে উঠছে। হঠাৎ ফোনের আওয়াজে সে চমকে উঠল। বুকের ঢিপ ঢিপ আনিটা আরো দ্রুত হলো। মারিয়া ফোন দিয়েছে। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ফোনটা রিসিভ করলো। হ্যালো। হ্যালো তৃষা, কোথায় তুই? এই সময় কোথায় থাকবো, বাসাতেই আছি। কোনো খবর পাসনি? কিসের খবর? কি বলছিস তুই? আরে, কালকে তোর বাসা থেকে ফেরার পর থেকে সাইমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? বিছানা থেকে এক লাফে নিচে নেমে পড়ল তৃষা। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি বলছিস তুই? কোথাও গেছে ও? ও তো মাঝে মাঝেই এমন করে, 1-2 দিন অবধি বাসায় ফেরে না। আরে না রে, এবারের ঘটনাটা ভিন্ন। সাইম থেকে সাইমকে সত্যিই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল থেকে ওর ফোন সুইচ অফ আসছে। সব জায়গায় খোঁজ করা হয়েছে, যেখানে যেখানে ও যেতে পারে, কিন্তু সাইম কোথাও নেই। তৃষার হাত কেঁপে উঠল। কোনো রকমে মারিয়াকে রাখছি, পরে কথা বলবো, কথাটুকু বলেই সে ফোনটা কেটে দিল। কি হচ্ছে এসব তার সাথে? কেন হচ্ছে? তৃষা বিছানার চাদর খামচে বসে রইল। ম্যাম, আপনার নামে এই পার্সেলটা এসেছে। একজন স্টাফ এসে একটা বক্স ধরিয়ে দিয়ে গেল তৃষার হাতে। নামহীন পার্সেল। কে পাঠাবে তাকে? তৃষা বক্সটা খোলা শুরু করলো। লাল রঙের একটা বক্স, তার ভেতরে কালো কাপড়ে মোড়ানো কিছু একটা। তৃষা কাপড়টা সরাতেই ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে এলো। একটা মৃত টিয়া পাখি। তার ছোট শরীরটা ভেসে যাচ্ছে রক্তে, সাথে একটা চিরকুট। তৃষা কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুলল। তাতে লেখা ছিল, আই অ্যাম ব্যাক। তৃষা, সিনথিয়া, মারিয়া আর সাদিক গোল হয়ে বসে আছে। মাঝখানে রাখা সেই লাল বক্সটা। মারিয়া আকস্মিক স্বরে বলল, আই এম ব্যাক? কে ফিরে এসেছে? আর তোকেই বা এগুলো কেন পাঠিয়েছে? প্রথমে সাইম উধাও হলো, আর এখন তোকে হুমকি দিয়ে এসব? কি চলছে কেউ বলবি আমায়? তৃষা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আমি জানি না রে। তখন কেক কাটার সময় ওই ঘটনাটা, আর এখন এটা। আমি বুঝতে পারছি না কে এসব করছে আর কেনই বা করছে।
পার্সেলের উপরে তোর বাড়িরই অ্যাড্রেস দেওয়া, তার মানে তো এটা নিশ্চিত যে এটা ভুল করে আসেনি, কেউ জেনে বুঝেই পাঠিয়েছে। কিন্তু কেন? কি চায় সে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার। জাস্ট মনে করে দেখ কার কার সর্বনাশ করেছিস। তৃষা চোখ তুলে সাদিকের দিকে তাকাতেই সাদিক মিনমিন করে বলল, না মানে আমি বলছি কার কার সাথে তোর শত্রুতা আছে। তোর শত্রু ছাড়া কোনো বন্ধু নিশ্চয় এসব কাজ করবে না। তৃষা চিন্তায় পড়ল, কে হতে পারে যে তার ক্ষতি করার জন্য এতটা ডেসপারেট হয়ে উঠেছে। মাথায় এলো না কিছু তার। তখনই ফোনে টুংটুং শব্দ হলো। তৃষা ফোনটা হাতে নিয়ে দেখলো কারো মেসেজ এসেছে, কোনো একটা আননোন নাম্বার। তৃষা মেসেজটা ওপেন না করেই ফোন সাইলেন্ট করে তার পাশে রেখে দিল। তৃষা আবার কিন্তু বিষয়টা একদমই ভালো ঠেকছে না। প্রথমে সাইম বেপাত্তা হলো, আর এবার তোর সাথে এসব। তোদের দুজনের সাথে কার এমন শত্রুতা আছে? তৃষা জবাব দিল না। সিনথিয়া আবার বলল, তুই আর কাউকে এই বিষয়ে জানিয়েছিস? আঙ্কেল আন্টি জানে? তৃষা ডানে বামে মাথা নাড়ল। অর্থাৎ সে কাউকে এখনো এটা জানায়নি। সাদিক বলল, তাহলে এখন কি হাত পা গুটিয়ে বসে থাকবি না কিছু করবিও? কি করা উচিত এখন? কি করতে বলছিস তুই? পুলিশের কাছে যেতে হবে, এসব কে করছে সেটা তো জানতে হবে, তাই না? ও কিন্তু ঠিকই বলেছে, চুপচাপ বসে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না। কিছু তো করতে হবে। সিনথিয়া সাদিকের কথায় সম্মতি দিয়ে বলল, তোরা এখন যা, আমাকে একটু একা থাকতে দে, পরে কথা বলবো তোদের সাথে। সবাই একে একে উঠে বেরিয়ে গেল। তৃষার মনের ভেতর হাজারখানা প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই নেই তার কাছে। হঠাৎ তার চোখটা গেল পাশে রাখা ফোনের দিকে। তখন কে যেন মেসেজ পাঠিয়েছিল, দেখা হয়নি তো। তৃষা ফোনটা নিয়ে মেসেজটা ওপেন করতেই তার চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো। সাইমের ছবি, তাকে দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে অসংখ্য ক্ষত চিহ্ন, তা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। ছবির সাথে ছোট একটা টেক্সট, কর্মের ফল। তৃষার হাত থেকে ফোনটা পড়ে গেল। মাথা তার কাজ করা বন্ধ করে দিয়েছে, মুখ ফ্যাকাশে হয়ে এলো। সাইমের এই অবস্থা কে করলো? সাইমের উপর এতটা রাগ কার? তবে কি এর পরবর্তী টার্গেট সে নিজেই? বাড়িটার বয়স প্রায় 100 বছর হবে, অনেক পুরনো। দেখেই বোঝা যায় পুরনো আমলের বাড়িখানা। তখনকার দিনে নিশ্চয়ই কোনো বনেদি পরিবারের বাড়ি ছিল এটা। কালের পরিবর্তনে এখন বেহাল দশা, ছাদ ভেঙে পড়েছে বহু আগেই। জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে, স্যাঁতসেঁতে আগাছায় ভরে আছে পুরো বাড়ি। এই বাড়িরই একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সাইম। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে সোজা হয়ে বসলো সাইম। চোখটা ঝাপসা হয়ে আছে। হাত নাড়াতে গিয়েই টের পেল তার হাত পা বাঁধা, পুরো শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। চেষ্টা করেও মুখ খুলতে পারল না সে, ব্যথায় টনটন করছে। কিন্তু সে এখানে কিভাবে এলো? চেষ্টা করেও কিছুই মনে করতে পারল না সে। সরি। তার শুধু এটুকুই মনে আছে, সেদিন রাতে তৃষার বাড়ি থেকে গাড়ি করে ফেরার পথে হঠাৎ মাঝ রাস্তায় তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সে বেরিয়ে যখন চেক করতে গেল
তখন পিছন থেকে সজোরে কেউ তার মাথায় আঘাত করে। ব্যাস, এরপর কি হলো সে শত চেষ্টা করেও মনে করতে পারল না। ঘাড় ঘুরিয়ে আশপাশটা দেখতে লাগলো। সাইম, এটা কোন জায়গা? আর তাকে এখানেই বা কে এনেছে? কেন তাকে আনা হয়েছে? খটখট করে একটা আওয়াজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সাইম তড়িৎ গতিতে সামনের দিকে চাইল। কেউ একজন হেঁটে আসছে তার দিকে। তবে কি এই সে, যে তাকে এখানে এনেছে? কালো হুডি পরা, টুপিটা পুরো মুখটাকেই কভার করে আছে, শুধু নিচের ঠোঁট দুটো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। হাঁটার ধরন আর ঠোঁট দেখে সাইম বুঝলো এটা নিশ্চয়ই কোনো মেয়ে। কিন্তু কে? মেয়েটা এগিয়ে এসে সাইমের ঠিক সামনে রাখা চেয়ারটায় বসে পড়ল। কে তুমি? সাইম জিজ্ঞেস করলো তাকে। মেয়েটা জবাব দিল না। তার হাতে থাকা ছুরিটা বসিয়ে দিল সাইমের হাঁটুতে। ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল সাইম। কে তুমি? আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? মেয়েটা এবারও জবাব দিল না। ছুরিটা বের করে আবার আঘাতের জায়গায় বসিয়ে দিল। সাইমের চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তার মনে হচ্ছে সে বুঝি এক্ষুনি মারা যাবে। মেয়েটা এবার তার সাথে থাকা ব্যাগটা খুলল। সেখান থেকে ফার্স্ট এড বক্স বের করে সাইমের ক্ষত জায়গাটায় আয়োডিনের বোতলটা ঢেলে ধরল। আয়োডিন ক্ষততে লাগাতেই জ্বলে উঠল সাইমের পুরো শরীর। সে চিৎকার করছে, কিন্তু মেয়েটা যেন এসব শুনতেই পাচ্ছে না। সবটুকু আয়োডিন সেখানে ঢালার পর গজ প্যাড বার করে সেখানটা ব্যান্ডেজ করে দিল। কাপুরুষের মতো মুখ ঢেকে আছো কেন? সাহস থাকলে বলো তুমি কে, আর আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও আমায়। তুমি কিন্তু জানো না আমি কে। একবার এখান থেকে বের হই তোমার কি অবস্থা হবে তুমি কিন্তু ভাবতেও পারছো না। আমার বাবা দেশের নামকরা লয়ার। আমার কিছু হলে উনি কিন্তু তোমায় ছেড়ে দেবে না। মেয়েটা এবার কথা বলল, ঠান্ডা অথচ ফিসফিসে গলায় জবাব দিল, তুই এখান থেকে বের হতে পারলে তবে তো। তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তোর করা প্রত্যেকটা অন্যায়ের পাই টু পাই হিসাব আমি নেব। আজ অবধি যতগুলো অন্যায় করেছিস সব কিছুর শাস্তি তোকে দেব আমি। তুমি আমায় শাস্তি দেবে? তুমি জানো না আমি কি কি করতে পারি। জানি, তবে তুই জানিস না আমি কি করতে পারি। আগে বলো কে তুমি, আর তোমার সাথে আমার কিসের শত্রুতা? ঘর কাঁপিয়ে হেসে উঠল সে। মেয়েটার হাসি শুনে সাইমের আত্মা কেঁপে উঠল। শত্রুতা? শত্রুতা তো আছেই, নইলে তো এত কষ্ট করে তোকে এখানে কেন নিয়ে এলাম বল? নাম কি তোমার? আর আমি তোমার কি ক্ষতি করেছি? কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল সে সাইমের দিকে, তবে তার প্রশ্নের জবাব দিল না। পরপরই ব্যাগটা নিয়ে পেছনে ফিরল। পেছন থেকে সাইম চিৎকার করে ডাকলো, বলো নাম কি তোমার? কে তুমি? আমি তোমায় কি ক্ষতি করেছি? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি যেতে পারো না। ছাড়ো আমায়। মেয়েটা শুনল না, পেছনে না তাকিয়েই চলে গেল সেখান থেকে। শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে রেদওয়ান। মাঝপথে এসেই ধাক্কা লাগলো কারোর সাথে। ভাইয়া, কেমন আছো? ফাইন, তুই কখন ফিরলি? এই তো একটু আগেই। কিন্তু তুমি কোথায় ছিলে? বাইরে একটু কাজ ছিল। আমি এসে তোমায় কত খুঁজলাম। ইয়াসির ভাইয়াও বাসায় নেই। ভাইয়া তো ভার্সিটিতে থাকে এই সময়। আচ্ছা ওসব ছাড়, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। তবে তুমি কি বরাবরের জন্য চলে এসেছো, নাকি আবার ফিরে যাওয়ার চিন্তাভাবনা আছে? এখনই বলতে পারছি না সেটা। আচ্ছা চল আমার রুমে, দুই ভাইয়ের অনেক দিন হলো কথা হয় না, আজ জমিয়ে গল্প করব। আচ্ছা চলো। হঠাৎ কারো ফোন আসতেই ফাইম রেদওয়ানকে বলল, ভাইয়া তুমি যাও, আমি কথা বলে
তারপর আসছি। আচ্ছা ঠিক আছে, দ্রুত আসিস। রেদওয়ান চলে গেল। ফাহিম মুখটা গম্ভীর হয়ে এলো। ফোনটা রিসিভ করে কানে ধরল সে। কাজ হয়ে গেছে? বেশ। হ্যাঁ, আমি সন্ধ্যার দিকে ওখানে যাব। অনেক দিন পর বাসায় ফিরেছি, এক্ষুনি বের হতে পারবো না। ঠিক আছে, আমাকে টাইম টু টাইম আপডেট দিবে। কল কেটেই বাঁকা হাসলো ফাহিম। আর কতদিন লুকোচুরি করবে? আমি যে তোমায় ধরবই। আমার থেকে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না তুমি, পারো? ফাহিম কাঁচুমাচু হয়ে বসে আছে ড্রয়িং রুমে। বাবা আর বড় বাবা মিলে তাকে কি ফ্যাসাদেই না ফেললো। জোর করে পাঠিয়ে দিল আরিয়ার কাছে ডিল সাইন করাতে। বেশ নার্ভাস হয়ে আছে সে। থেকে থেকে দাঁত দিয়ে নখ কাটছে। এটা তার এক বদ অভ্যাস। নার্ভাস হলেই দ্রুত নার্ভাস হলেই দাঁত দিয়ে নখ কাটা শুরু করে। কিছুক্ষণ পর আরিয়া নেমে এলো উপর থেকে। ফাহিম উঠে দাঁড়ালো। আরিয়া হাতের ইশারায় বসতে বলল তাকে। পাশ থেকে তার ম্যানেজার ছেলেটা বলে উঠল, ম্যাম, ইনি আনোয়ার শেখের ভাইপো। ওনাদের যে ডিলের কাজগুলো পেন্ডিং আছে উনি সেটা নিয়েই কথা বলতে এসেছে। কাজটা কিসের? ম্যাম, আমি বলছি, শহরের শেষ দিকটায় যে জমিটা আছে আমাদের, ওখানে একটা ফ্ল্যাট বানাতে চান আমার বড় বাবা। এই প্রজেক্টটা যদি আপনি হাতে নেন তবে আমরা নিশ্চিন্ত হতে পারি। আচ্ছা, প্রফিটের কত অংশ আমি পাবো? আপনি যতটুকু চান। ঠিক আছে, সামনের সপ্তাহে আমার অফিসে চলে আসুন, বিস্তারিত কথা তখন হবে। তাহলে কি আমি ধরে নিব আপনি এই প্রজেক্টটাতে রাজি? আরিয়া মুচকি হাসলো। এখনই এত কিছু ভেবে ফেলবেন না। আগে আমি এই বিষয়ে খোঁজ খবর নেব, তারপর বলবো। আচ্ছা বেশ, আজ আমি আসি তবে। আসুন। ফাহিম বেরিয়ে গেল। আরিয়ার ম্যানেজার রবি বলল, আপনি কি রাজি হয়ে যাবেন ম্যাম? হুম, কিন্তু ম্যাম, একটা কথা জানো রবি, উপরওয়ালা যখন দেয় দুহাত ভরে দেয়। তার খেলা বোঝা বড়ই দুষ্কর। প্রতাপ চৌধুরীর বিষয়টা কতদূর এগুলো? ম্যাম, ওনার প্রজেক্টে ঘাপলা আছে। উনি যে জমিটা আদায়ের চেষ্টা করছেন সেটা উনি নিজের বলে দাবি করছেন। কাগজপত্র ঘেঁটে অন্য কিছু মনে হচ্ছে। খোঁজ নাও, তারপর আমাকে জানাও। কিন্তু ম্যাম, আমার মনে হয় না ওনার সাথে আমাদের ডিল সাইন করা ঠিক হবে। ওনার উপর ভরসা করাটা উচিত হবে না। আর তাছাড়া ওনার সাথে যে ডিলগুলো অলরেডি সাইন করা হয়ে গেছে সেগুলো থেকেও তুলনামূলক প্রফিট কম আসছে। আর প্রজেক্ট হাতে নেওয়াটা উচিত হবে না। কি বলো? একমাত্র বেস্ট ফ্রেন্ডের বাবা বলে কথা, এভাবে পথে বসাতে দেই কি করে? ম্যাম, আরিয়া উচ্চস্বরে হেসে উঠল। রবি বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। মাঝে মাঝে বুঝতে পারে না সে আরিয়াকে। এখন এক রূপ তো তখন আর এক। তার মাথায় যে কি চলে, বেশ অদ্ভুত লাগে তার আরিয়াকে। 1 বছর ধরে সে তার সাথে আছে, কিন্তু এখনো তার চালচলন বুঝে উঠতে পারল না। সে হয়তো সবার চিন্তাধারার ঊর্ধ্বে। তৃষা, মারিয়া আর সিনথিয়া বসে আছে কফি শপে। কারোর মুখেই বিশেষ কথা নেই। সাইমের এখনো কোনো খোঁজ মেলেনি। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল ছেলেটা। এদিকে তৃষার মনে চলছে অন্য কিছু। সে তো জানে সাইমের সাথে কি হয়েছে। তৃষা কাউকে কথাটা বলেনি। আচ্ছা,
সাইমটার কি হলো বলতো? 4 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশও তো তাকে খুঁজে পাচ্ছে না। মারিয়া বলল। কি জানি, বুঝতে পারছি না রে কিছু। এই তৃষা, তখন থেকে ওভাবে বসেও আছিস কেন? আসার পর থেকে দেখছি তেমন কথা বলছিস না। কিছু হয়েছে? ওইসব নিয়ে দুশ্চিন্তা করছিস আবার? সিনথিয়া বলল। তৃষা নড়েচড়ে বসলো, এদিক ওদিক চেয়ে বলল, সাইমের কথা ভাবছিলাম। হুট করে কোথায় গেল, কি হলো ওর সাথে এইসব? আচ্ছা, তারপরে তোর সাথে আর কোনো অদ্ভুত কিছু হয়েছে? মানে ওই যে তোকে ওসব পাঠিয়েছিল, সে আর কিছু পাঠিয়েছে? সিনথিয়া জিজ্ঞেস করলো। তৃষা বলল, না। সত্যি তুই কিছু লুকাচ্ছিস না তো আমাদের থেকে? মারিয়া জিজ্ঞেস করলো। তোদের থেকে আর কি লুকাবো? কোনোই কিছু লুকাচ্ছি না। আর কেনই বা লুকাবো? আচ্ছা তৃষা, তুই তো বলছিস তোর এমন কিছু মনে পড়ছে না যাতে তোর আর সাইমের এমন কোনো শত্রু থাকে যে তোকে ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে? মারিয়া বলল। হ্যাঁ, কেন? তৃষা উত্তর দিল। আর কেন জানি তোর কথা ঠিক বিশ্বাস হচ্ছে না আমার। মনে হচ্ছে তুই কিছু চেপে যাচ্ছিস আমাদের থেকে। দেখ তৃষা, সাইম কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ কিন্তু জানি না। তার সাথে ভালো খারাপ কিছু হলো কি না তাও জানি না। এখন কিছু না লুকিয়ে সবটা সত্যি সত্যি বলে দে আমাদের। আরে আমি কেন কিছু গোপন করব তোদের থেকে? আমি সত্যিই বলছি, এমন কিছু মনে আসছে না আমার। আর আমাদের এমন কোনো শত্রু কেন থাকবে? আমরা তো কখনো কারো তেমন কোনো ক্ষতি করিনি। সাইমের কথা তো বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে আমার সাথে কেউ নিশ্চয়ই ফাজলামো করছে, হয়তো এমনি আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু তোকে ভয় বা দেখাতে যাবে কেন? তোকে ভয় দেখিয়ে কার কি লাভ, সেটা আমি কিভাবে বলবো? তৃষার চোখ আটকালো দরজা ঠেলে ভেতরে ঢোকা একটা ছেলের দিকে। মারিয়া তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো? কথা বলতে বলতে থেমে গেলি কেন? কি দেখছিস ওদিকে? মারিয়া আর সিনথিয়া তৃষার দিকে দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখলো একটা ছেলে ঢুকছে ভেতরে। সে এসে তৃষাদের পাশের টেবিলে বসে পড়ল। তৃষা গলার স্বর নিচু করে ফিসফিস করে মারিয়াকে বলল, ছেলেটা কে রে? তুই চিনতে পারছিস না? আরে এটা তো ইয়াসির স্যারের ছোট ভাই রিদওয়ান তাওহিসিন। বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছে কিছুদিন হলো। সেদিন তোর জন্মদিনেও তো এসেছিল, তুই দেখিসনি? তৃষা মাথা নাড়ালো। খেয়াল করেনি সে, কিভাবেই বা করবে? সেদিন এত কিছু হলো, তার কি আর এসব মাথায় ছিল? তবে যাই বলিস, ইয়াসির স্যারের মতোই কিন্তু তার ভাইটা সেই হ্যান্ডসাম। তুই নজর দিস না, নয়তো ও হাতছাড়া হয়ে যাবে। মানে? মানে তুই আজ অবধি যার যার দিকে নজর দিছস সবগুলো হয় বিয়ে হয়ে গেছে, না হলে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে। তোর নজর খারাপ, ওদিকে নজর দিস না। মারিয়ার কথা শুনে সিনথিয়া বেশ গম্ভীর হয়ে গেল। এতে তার কি দোষ? যাকেই তার ভালো লাগে সে হাতছাড়া হয়ে যায়, হয় বিয়ে হয়ে যায়, নয়তো দেশ ছেড়ে চলে যায়। এই তো কদিন আগে তার পাড়ারই একটা ছেলেকে তার ভালো লেগেছিল। তাকে বলতে যাবেই তার আগে শুনলো ছেলেটা নাকি ইন্দোনেশিয়া চলে যাবে পড়াশোনার জন্য, যার কিনা এতদিন পাসপোর্ট হচ্ছিল না। কত কত ঝামেলা, হঠাৎ করেই তার পাসপোর্ট ভিসা সব হয়ে গেল। সিনথিয়াকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে সেও চলে গেল। এটা কি তার দোষ? তৃষার দৃষ্টি নিবদ্ধ রেদওয়ানের দিকে। তার খাওয়ার কথা, বলার ধরন, হাঁটার স্টাইলে মুগ্ধ হচ্ছে সে বারংবার। এত ইয়াসির স্যারের চেয়েও বেশি হ্যান্ডসাম। উফ, কি সুন্দর! তৃষ্ণার দৃষ্টি নিবদ্ধ
রেদওয়ানের দিকে। তার খাওয়া, কথা বলার ধরন, হাঁটার স্টাইলে মুগ্ধ হচ্ছে সে বারংবার। এ তো ইয়াসির স্যারের চেয়েও বেশি হ্যান্ডসাম। উফ, কি সুন্দর করেই না কথা বলে। উফ, হাসিটা যেন বুকে এসে লাগলো। স্নিগ্ধা চলে যাওয়ার পর থেকে সে ইয়াসিরের পেছনে পেছনে ঘুরেছে, পাত্তা পায়নি। ইয়াসির তো নিজের মধ্যেই ডুবে থাকে, কখনো সেভাবে চেয়েও দেখেনি তৃষাকে। যাক, সে না হয় হোক, কিন্তু একে তো যেভাবেই হোক নিজের করতে হবে। তৃষা মুহূর্তেই ভুলে গেল গত কিছুদিন তার সাথে কি কি হচ্ছে, ভুলে গেল সাইমের কথা। তার মস্তিষ্ক জুড়ে এখন একটাই চিন্তা, এই ছেলেকে যেভাবেই হোক পেতে হবে। বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে সে। জেদ, প্রতিহিংসা, স্বার্থপরতা যেন তার রক্তে মিশে রয়েছে। রাত 12:10। শহর থেকে দূরে জঙ্গলে ঘেরা এক নদীর তীরে দাঁড়িয়ে আছে ফাহিম। কারো জন্য অপেক্ষা করছে। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে ব্যাকুলতা। হঠাৎ পেছন থেকে কেউ তার ঘাড়ে হাত রাখলো। মুহূর্তে হাসি ফুটে উঠল তার দুঠোঁট জুড়ে। পেছনে ফিরেই জড়িয়ে ধরল তাকে। সময় গড়ালো 1 মিনিট, 2 মিনিট। একে অপরকে জড়িয়ে ধরে রইল তারা। তৃপ্তি যেন মিটতেই চায় না। কোথায় চলে গিয়েছে পারু আমায় ছেড়ে? কত খুঁজেছি তোমায়, কেন আমার থেকে দূরে চলে গিয়েছিলে? ফাহিম অনুযোগের সুরে বলল। মেয়েটা মৃদু হাসল। ফাহিমের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কোথাও যায়নি তোমার পারু, তোমার কাছেই আছে, তোমার আশেপাশে। তুমি খুঁজে দেখো। এই তো তোমায় পেয়ে গেছি, আর কোথাও হারাতে দেব না তোমায়। আমার যে এখনো ফেরার সময় হয়নি, সময় হলে আমি নিজেই ধরা দেব তোমার কাছে। এখন আমায় যেতে হবে। না, তোমাকে কোথাও যেতে দেব না আমি। কোথাও যেও না, চিৎকার করে বলে উঠল ফাহিম। শক্ত করে জড়িয়ে ধরল তাকে, কিন্তু সে নিজে থেকেই চলে যেতে চায়। তাকে কি আর ধরে রাখা যায়? ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল সে। পারু, চিৎকার করে বিছানায় উঠে বসল ফাহিম। স্বপ্ন? এগুলো তবে স্বপ্ন ছিল? এখানেও সে তার পারুকে আটকে রাখতে পারেনি নিজের কাছে ধরে রাখতে, যেমন সেদিন হারিয়ে ফেলেছিল তাকে। কোথায় তুমি পারু? ফিরে এসো আমার কাছে। আমি তোমায় ছাড়া বড্ড অসহায়, প্লিজ ফিরে এসো। তখন সবে সবে ভার্সিটিতে উঠেছে ফাহিম। হোস্টেলে আসার পর থেকে মনটা তার বেজায় খারাপ। বাড়িঘর ছেড়ে, বাবা মাকে ছেড়ে এই প্রথম বাইরে এলো, তাও আবার একা। কিন্তু এটা ছাড়াও তার কাছে কোনো উপায় ছিল না। সেদিন ছিল ভার্সিটিতে তার প্রথম দিন। বেশ ভয়ে ভয়ে সে ক্যাম্পাসে ঢুকলো। সে শুনেছে সিনিয়ররা নাকি জুনিয়রদের র্যাগিং করে। মনে মনে বেশ নার্ভাস ও হয়ে আছে, কিন্তু কথাই বলে না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হলোও তাই। সে ভিতরে ঢুকতে না ঢুকতেই পড়ল এক দল ছেলে মেয়ের সামনে। তারা ছিল 3rd ইয়ারের। ফাহিমের দেখেই একটা ছেলে তাকে কাছে ডাকলো, এই ছেলে, এদিকে শোন। ফাহিমের তো ভয়ে খারাপ অবস্থা। কি জানি কাছে গেলে কি না কি বলবে, কোনো উল্টাপাল্টা কাজ যদি করতে বলে। ফাহিম ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেল। সে যেতেই ছেলেটা বলে উঠল, 1st ইয়ার? ফাহিম মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। 1st ইয়ার হলে এত সাহস? তুমি যে এখানে থেকে যাচ্ছ, তুমি সালাম দিছো আমাদের? সরি। কিরে মামা, এত দেহি তোতলা? ওখানে দাঁড়ানো সবাই হো হো করে হেসে উঠল। ফাহিমের আর হাসি আসছে না। সে যেন পালাতে পারলেই বাঁচে। এই ছেলে, কি হচ্ছে এখানে? একটা মেয়ে এসে ছেলেগুলোর দিকে রাগী চোখে চেয়ে বলল। সামনে দাঁড়ানো ছেলেটা এগিয়ে এলো, জামার কলার ঠিক করতে করতে বলল, এখানে
কি হচ্ছে তা দিয়ে তোমার কি কাজ সোনামণি? তুমি নিজের কাজে যাও। আমি নিজের কাজই করছি। কিন্তু তোমরা এখানে কি করছো? র্যাগিং করছো? হ্যাঁ করছি তো। বাই দ্য ওয়ে তুমি কে বলো তো? দেখে তো মনে হচ্ছে জুনিয়র। কোন ইয়ার? মেয়েটা এবার বেশ অ্যাটিটিউড নিয়ে বলল, আচ্ছা আমাকে দেখে জুনিয়র মনে হচ্ছে। আমি তোমাদের সিনিয়র, ফাইনাল ইয়ারের। ছেলেগুলো ভীষণ ভয় পেল। ভুল হয়ে গেছে আপু, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করে দিন। আর যদি দেখেছি কখনো এসব করতে তোমাদের কিন্তু খবর আছে। এখন যাও এখান থেকে। মেয়েটার কথা শুনে তারা যেন হাঁফ ছেড়ে বাঁচল। এক প্রকার ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। কিন্তু ফাহিমের তো জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। একজনের হাত থেকে যদিও বাঁচল, আবার এ কার পাল্লায় পড়ল। এবার এখান থেকে তাকে কে বাঁচাবে? মেয়েটা ফাহিমের দিকে চেয়ে ঘুরে ঘুরে ফাহিমকে দেখতে লাগলো। ফাহিম ভয়ে ভয়ে বলল, আপু আমায় ছেড়ে দিন প্লিজ। আপু? ফাহিমের কথা শুনে মেয়েটা হো হো করে হেসে উঠল, যেন এমন মজার কথা সে আগে কখনো শোনেনি। ফাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো আপু? আপনি এভাবে হাসছেন কেন? তুমি কি আমাকে সত্যি সত্যি সিনিয়র ভাবছো? আপনি তো বললেন একটু আগে আপনি ফাইনাল ইয়ারের। আমি তো ফার্স্ট ইয়ারের। তাহলে তো আপনি আমার সিনিয়রই। আরে বুদ্ধু, আমি কোনো সিনিয়র ফিনিয়র নই। আমিও ফার্স্ট ইয়ারের। মানে? মানে বুঝলে না, আমি তোমার ব্যাচমেট। ওটা ওদের একটু ঢপ দিছিলাম যাতে বলদগুলো ভয় পায়। দেখুন আপনি এটা একদম ঠিক কাজ করেননি। এইভাবে মিথ্যা বলা আপনার মোটেই উচিত হয়নি। আচ্ছা তাহলে কি করা উচিত ছিল আমার? ওদেরকে বলতাম আমিও ফার্স্ট ইয়ারের, তোমরা আমাকেও র্যাগিং করো, এটা বলতাম আমি ওদের। গাধা কোথাকার! ওকে বাঁচানোর জন্য মিথ্যা বললাম, আর ও এখন আমায় জ্ঞান দিচ্ছে। এভাবে মিথ্যে বলা উচিত হয়নি। ফাহিমকে ব্যঙ্গ করে। কিন্তু তবুও ওদের যে ভয় দেখালেন মিথ্যা বলে। ওরা যদি পরে জানতে পারে, তখন যদি এসে ঝামেলা করে, তবে তো হিতে বিপরীত হয়ে যাবে। সে তখনকারটা তখন ভাবা যাবে। কাল কি হবে সেটা নিয়ে আজকে ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। মেয়েটা চলে গেল। সেদিনের পর থেকে আস্তে আস্তে দুদিনের মাঝে পরিচয় বাড়তে থাকে। ঘন্টার পর ঘন্টা কথা বলা, প্রথমে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসার শুরু। আচ্ছা তোমার নাম মীরা কেন? মীরা হাসতে হাসতে বলল, কেন, নামটা বুঝি তোমার পছন্দ নয়? হুম। আচ্ছা তবে তুমি একটা নাম দাও আমার, তোমার পছন্দের নাম। আমি তোমায় পারু বলে ডাকবো। আচ্ছা বলো তো পারু নামের অর্থ কি? জানি না, তুমি বলে দাও। ফুল। ফুলের মতো সুন্দর। আর তুমি আমার কাছে সেই সুন্দর ফুল, যেটা আমি কখনো হারাতে চাই না। মীরা মুচকি হেসে জড়িয়ে ধরল ফাহিমকে। আমিও চাই না তুমি কখনো আমাকে হারিয়ে ফেলো। তবে কথা দাও আমার হাত ছাড়বে না কখনো। কথা দিলাম। তবে সে কথা রাখেনি মীরা। একদিন হঠাৎ করেই সে উধাও হয়ে গেল। কোথায় গেল, কেন চলে গেল তা ফাহিম জানে না। কোথায় কোথায় না খুঁজেছে সে তাকে, কিন্তু না, তার পারুর সন্ধান সে পায়নি। ফাহিম তার গ্রামে গিয়েছিল, কিন্তু সেখানেও তার দেখা মেলেনি। আশেপাশের লোকেরা ও তাকে কোনো সাহায্য করতে পারেনি। তারা শুধু জানে একদিন রাতে পারুর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পারুকে ফোন দেওয়া হয়। পারু বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিল, কিন্তু সে এখানে পৌঁছায়নি। তার বাবা মারা যাওয়ার পরেও সে গ্রামে আসেনি। কোথায় গেছে তা কেউ জানে না। এখনো তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ফাহিম সেখান থেকে ও খালি হাতে ফিরে আসে। তারপর থেকে সে খুঁজছে তার পারুকে পাগলের মতো, কিন্তু না, সে যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। যেভাবে হঠাৎ করেই সে ফাহিমের জীবনে এসেছিল, তেমন হঠাৎ করেই হারিয়ে গেল। কিন্তু এলোমেলো করে দিয়ে গেল ফাহিমের জীবনটা। ফাহিমের রসকসহীন জীবনে সে এসেছিল খুশি হয়ে। সে হারিয়ে যাওয়ার সাথে সাথে ফাহিমের জীবনের সেই খুশিটুকু
ও নিয়ে গেল, কিন্তু কোথায় গেল সে, এই প্রশ্নের উত্তর আজও অজানা। আজও ফাহিম খুঁজছে পারুকে। রাস্তার একপাশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। গাড়িতে হঠাৎই মাঝ রাস্তায় এসে সমস্যা দেখা দিয়েছে। আরিয়া বিরক্ত হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ঠিক হলো? আর কতক্ষণ লাগবে? ইঞ্জিনের সমস্যা হয়েছে ম্যাম, ঠিক হতে একটু সময় লাগবে। সেই কখন থেকে তো বলছো একটু সময় লাগবে। তোমার এই একটু সময় এক্স্যাক্টলি কতক্ষণ শুনি? ম্যাম একটু, আমার লেট হচ্ছে রবি। জি ম্যাম, একটা ক্যাব বুক করো তো, নইলে এই আশায় থাকলে আজ আর পৌঁছাতে পারবো না, এখনো অনেকটা পথ বাকি। আচ্ছা ম্যাম, আমি এক্ষুনি বুক করে দিচ্ছি। এই কাজটা তোকেই করতে হবে আনোয়ার শেখ। আবার এসবের মধ্যে আমি কেন? তোমরাই করো না। রেদওয়ান বিরক্ত হয়ে বলল, না না, আজ আমি তোর কোনো কথা শুনবো না, তোকেই যেতে হবে ওখানে। এই প্রজেক্টটা যেন আমরা পাই সেটা তোকেই দেখতে হবে। প্লিজ বাবা, এতদিন আমি তোর অনেক কথা শুনেছি, আর নয়, এবার তোকে ব্যবসার হাল ধরতে হবে। তোদের 3 ভাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা না থাকলে তো দেখছি ব্যবসাটা ডুবে যাবে। ডুবে গেলে ডুবুরি ডেকে আবার তুলে আনবো। এখন আমায় ডিস্টার্ব করো না তো। তুই যাবি, এক্ষুনি রেডি হয়ে বের হ বলছি। আজ তুই আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি মেহবুবা। বাইরে থেকে মেহবুবা বেগম দৌড়ে এলেন স্বামীর চিৎকার শুনে। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তোমার ছেলেকে বলো আমি যেটা বলছি সেটা করতে, আমার কথা শুনতে বলো, না হলে কিন্তু আজ কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো আমি বলে দিলাম। বাবা, মা, বাপ আমার, তোর বাবা মা বলছে তাই কর বাবা। বাপ আমার, তোর বাবা যা বলছে তাই কর বাবা। তাই এই ব্যবসা বাণিজ্য তো তোদেরই সামলাতে হবে, তাই না? এখন না শিখলে এত বড় দায়িত্ব পরে নিবি কিভাবে? কে দায়িত্ব নিতে চায়? আমার কোনো ইচ্ছা নাই এসব দায়িত্ব নেওয়ার। বাবা, এমন করিস না, তোর বাবার তো বয়স হয়েছে, বল। বাবার কথা শোন, যেখানে যেতে বলছে যা, আমার কথা রাখবি না? উফ, যাচ্ছি। ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো। রেদওয়ান উঠে চলে গেল। মেহবুবা বেগম মুচকি হাসলেন। আনোয়ার শেখ ও একটু সন্তুষ্ট হলেন, এবার বুঝি ছেলেটা পথে আসবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।